ক্লাস নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন সম্পর্কিত যে আমাদের হেড নোট সেটা তোমাদের কাছে উপস্থাপনা করতে চলেছে এবং এই তৃতীয় অধ্যায় থেকে আমরা কত থিওরি ক্লাসগুলো করেছি। আজকের এই ক্লাসে তোমরা সকল ধরনের প্রশ্নগুলো পেয়ে যাবা এবং এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেমন মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক পদার্থগুলো কাকে বলে, এই সকল বিষয়গুলো পেয়ে যাবা। দেখো অনেকগুলো টপিক থাকে পড়তে হয়, অনেকগুলো টপিক থাকে একটু পড়তে হয় না বা একটু নন ইম্পর্টেন্ট, সেখান থেকে একটু কম প্রশ্ন আসে। তো আমরা সেটাকে একটু নোট করে রাখলে বা নোট থেকে পড়লে আমাদের রেজাল্টটা কিন্তু একটু ভালো হওয়ার চান্স থাকে। তো প্রথম প্রশ্ন হলো মৌলিক পদার্থ। তো আমি মৌলিক পদার্থ সম্পর্কে যদি বলি, যে সকল পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে উক্ত পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে আশা করি তোমরা পেয়েছো। এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি মৌল। তাহলে এখন পর্যন্ত মৌলিক পদার্থের সংখ্যা কত তোমার? 118টি। তার মধ্যে তোমরা কি 98টি প্রকৃতিতে পাবা, বাকিগুলো কি করা হয়েছে? আবিষ্কার বা পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে। আমাদের শরীরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। আমাদের শরীর কত ধরনের মৌল দ্বারা গঠিত? 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল দ্বারা আমাদের শরীর গঠিত। এরপরে আসে আমরা যৌগিক পদার্থ কি। এরপর আমাদের জানতে হবে যৌগিক পদার্থ কি। এখানে কিন্তু মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কিত এই চ্যাপ্টার 3 নিয়ে কথা বলা হয়েছে। যে সকল পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য। যৌগিক পদার্থের সংখ্যা হলো অসংখ্য, মানে এটা গুণার বাহিরে। তাই মৌলিক পদার্থ মনে রাখলেই যৌগিক পদার্থ মনে রাখা সম্ভব। এরপর টপিক হলো পরমাণু। পরমাণু কি জিনিস? পরমাণু মানে হয় অভ্যন্তরণ আর অণু মানে হলো ক্ষুদ্র। পর প্লাস অণু ইকুয়াল পরমাণু। পরম প্লাস অণু ইকুয়াল পরমাণু, মানে অত্যন্ত ক্ষুদ্র। পরম মানে হলো অত্যন্ত, অণু মানে ক্ষুদ্র, আর পরম আর যোগ করে অণু হলো পরমাণু, যেটা হলো অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে উক্ত মৌলের, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে উক্ত মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে তাকে পরমাণু বলে। আবার বলি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে উক্ত মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে তাকে পরমাণু বলে। পরমাণুর সংখ্যা 118 রকম বা 118টি। ঠিক আছে। এবার আসি অণু কাকে বলে। অণু কাকে বলে? দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিকভাবে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। তার মানে দেখো, পরমাণু হলো সবচেয়ে ছোট। এই পরমাণু মানে যুক্ত হয়ে কি করে? অণু গঠন করে। পরমাণু হলো সিঙ্গুলার, আর এই অণু যেটা আছে এটা হলো প্লুরাল, মানে এটা ডাবল বা দুইয়ের বা তার থেকে বেশি থাকে। আবার মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। তুমি চাইলে সংজ্ঞাটাকে এইভাবে দিতে পারো, কি মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? অণু বলে। অণু দুই প্রকার, মৌলিক অণু, যৌগিক অণু। মৌলিক অণুগুলো যেগুলো হলো আমরা এইতে পাই পর্যায় সারণীতে, যেমন H2O2 মানে হাইড্রোজেন 2, অক্সিজেন 2, ওজোন স্তর, ফসফরাস, সালফার, এইগুলো হলো তোমার কি? মৌলিক অণু। তারপর হলো যৌগিক অণু। যৌগিক অণু কোনগুলো? যেমন পানি H2O, হাইড্রোজেন সালফেট, নাইট্রোজেন অক্সাইড, তারপর কি সোডিয়াম ক্লোরাইড, এগুলো সবই হলো তোমার কি? যৌগিক অণু। এগুলো কিন্তু অসংখ্য, তো নির্দিষ্ট না, যদি এগুলো দেওয়া হয়েছে বিগত সালে আসছে তাই এখন থেকে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কিন্তু অসংখ্য। P4 শ্বেত ফসফরাস। P4 মানে হলো শ্বেত ফসফরাস। Pn মানে লোহিত ফসফরাস। ভালো করে জানবা যে P4 মানে হলো শ্বেত ফসফরাস আর Pn মানে হলো লোহিত ফসফরাস। শেষে COOH থাকলে তাকে কার্বক্সিলিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড অথবা জৈব অ্যাসিড বলে। তাহলে জৈব অ্যাসিড কাকে বলে? যে সকল যৌগের শেষে COOH থাকে তাকে কার্বক্সিলিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড বলে। আর হলো অ্যালকাইল মূলক। আর কি? আর হলো একটা অ্যালকাইল মূলক। RH হলো অ্যালকেন আর H হলো কি? অ্যালকেন। তো এবার আমরা আসি মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য। এখানে দেখো আর সম্পর্কিত অ্যালকেন, অ্যালকাইন এগুলো সম্পর্কিত তোমাদের খনিজ জ্বালানি অধ্যায়, মানে অধ্যায় নাম্বার 11তে শেখানো হবে। আপাতত যতটুকু তোমাদের জানার দরকার ঠিক ততটুকু আমরা তুলে দিলাম। এরপরে টপিক হলো মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য।
মৌলিক আর যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য। একটা কথা বলি, যে কোনো একটা পার্থক্য লিখলে তোমরা এভাবে একটা ছক আকারে করে লিখবা, যে এই দুটোর মধ্যে পার্থক্য করো বা এই দুজনের মধ্যে তুলনা করো। সেক্ষেত্রে যদি তুমি ছক আকারে লেখো, তুমি কিন্তু বেশি পরিমাণে একটু মার্ক অর্জন করতে পারবা। স্যাররা বসে থাকে তোমাদের মার্ক দেওয়ার জন্য, খালি তোমার টেকনিকটা ঠিক থাকতে হবে, একটু টপিকগুলো ইম্পর্টেন্ট থাকতে হবে। তো আমি এক পাশে লিখবো মৌলিক পদার্থ, আর এক পাশে লিখবো আমি যৌগিক পদার্থ, ঠিক আছে। দেন আমি 1 নম্বর করি, যে সকল পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে উক্ত পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এবার সেম ভাবে যৌগিক পদার্থের সংজ্ঞা দিব আমরা, যে সকল পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। এর পরবর্তী হলো 2 নম্বর। 2 নম্বর হলো মৌলিক পদার্থের একক হলো পরমাণু। এর এখানে আমরা লিখব 2 নম্বরে যৌগিক পদার্থের একক হলো অণু। মৌলিক পদার্থের একক হলো পরমাণু, আর যৌগিক পদার্থের একক হলো কি? অণু। 3, মৌলিক পদার্থ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত। যৌগিক পদার্থ 2 বা ততোধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত, ঠিক আছে। মৌলিক পদার্থ কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত, আর যৌগিক পদার্থ হলো এই মৌলিক পদার্থ দ্বারাই গঠিত, ঠিক আছে। তো এইটা কিন্তু ভালোভাবে তোমাদের টপিকটা খেয়াল রাখতে হবে। তারপরে 4, মৌলিক পদার্থের সংখ্যা সীমিত। মৌলিক পদার্থের সংখ্যা কি? সীমিত বা কিছু সংখ্যক, মানে যেমন 118টি বললাম। যৌগিক পদার্থের সংখ্যা অসীম হিসেবে বিবেচনা করা হয়, মানে যৌগিক পদার্থের সংখ্যা অসীম, যে কোনো নতুন যৌগ গঠন করা যেতে পারে, তাই এটাকে অসীম বলা হয়েছে। 5 নম্বর টপিক। তো এখানে যদি খ নম্বর প্রশ্ন আসে এতগুলো টপিক দেওয়ার দরকার নেই, 3টা কি 4টা টপিক দিলে এনাফ, ঠিক আছে। আচ্ছা, তারপর 5 নম্বরে মৌলিক পদার্থের উদাহরণ হলো কার্বন, হাইড্রোজেন, লৌহ ইত্যাদি। কার্বনের সংকেত সি, হাইড্রোজেনের সংকেত হলো এইচ, আর লোহার সংকেত হলো Fe, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো যৌগিক পদার্থের উদাহরণ হলো পানি, অ্যাসিড, লবণ। পানির সংকেত হলো H2O, অ্যাসিডের বিভিন্ন সংকেত হয়, তবে সবচেয়ে বহুল ব্যবহৃত অ্যাসিড হলো HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। লবণের মধ্যে খাদ্য লবণের সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড। এছাড়াও কিন্তু ভিন্ন ধরনের লবণ হয়, তাই তো মোটামুটি। আচ্ছা, এর পরবর্তী আমরা একটু নিচে আসবো এবং দেখবো পরবর্তী বিষয়। তারপরে বিষয় হলো প্রতীক। আমরা জানি যে আমাদের যখন কাজ করতে হয় তখন কিন্তু প্রতীক সম্পর্কিত সকল বিবরণ দিতে হয়। প্রতীক চিনতে হয়, প্রতীকের বিষয়গুলো জানতে হয়, প্রতীককে দেখতে হয়, প্রতীকের বাংলা নাম কি থাকে, ইংলিশ নাম কি থাকে, সকল বিষয়গুলো জানতে হয়। তো প্রতীক নিয়ে আমাদের একটা ফুল ক্লাস লাগবে যদি আমি প্রতীক সম্পর্কে বোঝাতে চাই। কারণ এখন যদি আমি প্রতীক দিয়ে একটুখানি শুরু করি এবং ভিডিও আমাদের শেষের টাইম চলে আসছে, আমাদের একটা ভিডিও 8 থেকে 10 মিনিটের উপরে যায় না, তো সেই অনুসারে আমরা 2 মিনিটের মধ্যে কখনোই প্রতীক বিষয়ে সকল কিছু শেষ করতে পারবো না। তাই আমরা নেক্সট ক্লাসে এই প্রতীক সম্পর্কিত সকল কিছু তোমাদের শেখাবো। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।